২০২৫-২৬ অর্থবছরের বাজেট জাতির সামনে তুলে ধরা হয়েছে। এবারের বাজেটের আকার কিছুটা ছোট করা হয়েছে, তবে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা ও স্থিতিশীলতা ধরে রাখাকে প্রাধান্য দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে অন্তর্বর্তী সরকার। সব মিলিয়ে কেমন হলো এবারের বাজেট, চলুন জেনে নেই আমাদের ডেইলি সেনেট নিউজ রুমের জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছ থেকে। আচ্ছা আপু, আপনি সকাল থেকেই বাজেট নিয়ে কাজ করছেন, আপনার কি মনে হয় যে কেমন হলো সর্বোপরি এবারের বাজেট? সর্বোপরি এবারের বাজেট আর আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা। তো আমরা যদি দেখি যে এই 7,90,000 কোটি টাকার মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা আমাদের 5 লাখ কোটি টাকার উপরে, এবং আমাদের বাজেট ঘাটতি দেখা গিয়েছে 2,25,000 কোটি টাকা। তো আমরা যেটা বিশেষজ্ঞদের সাথে কথা বলে জেনেছি যে রাজস্ব যে আয়ের লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করা হয়েছে 5 লাখ কোটি টাকার উপরে, এটা এই সময় আসলে একটু অসম্ভবই মনে করছেন তারা, কারণ তারা ভাবছেন যে বর্তমানে বিনিয়োগ আশানুরূপ নয় এবং ব্যবসার ক্ষেত্রে অনেক ধরনের বাধা কাজ করছে। এই জটিলতাগুলো যদি দূর না করতে পারে তাহলে 5 লাখ কোটি টাকা রাজস্ব আদায় একবারেই অসম্ভব হয়ে পড়বে। না, সেক্ষেত্রে বাজেট ঘাটতি মেটানোর জন্য ব্যাংক ঋণের উপরে ভরসা করছেন সরকার। বাজেটের যেহেতু ঘাটতি 2,25,000 কোটি টাকা, সে ঘাটতি বাজেটটা মেটানোর জন্য উনি সরকার টার্গেট নিয়েছে ব্যাংক খাত থেকে ঋণ করবেন। আচ্ছা আপু, আমরা দেখেছি যে প্রতিবারই কিন্তু বাজেটের আকারটা বড় হয়। আমরা এইবারই প্রথম দেখছি যে স্বাধীনতার পর বাজেটের আকারটা আগের বারের তুলনায় ছোট হয়েছে। তো এই জিনিসটাকে আপনি কীভাবে দেখছেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে স্বাধীনতার পরে এটা আমাদের বাজেটের আকার আগের বছরের অর্থবছরের তুলনায় বাজেটের আকার কমানো হয়েছে 7,90,000। কিন্তু আমরা কয়েকজন বিশেষজ্ঞ অর্থনীতিবিদদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে বাজেটের আকারটা আরও একটু ছোট করলেও ভালো হতো, যেহেতু এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চলছে। আমাদের এখন তো রাজনৈতিক সরকার নাই, যেহেতু অন্তর্বর্তী সরকার, সেহেতু তারা আরও কিছুটা বাজেট কাটছাট করতে পারত। তবে তারা অনেকগুলো খাতে ফোকাসও দিয়েছে, যেমন পুঁজিবাজারে উন্নয়নের জন্য তারা বিশেষ সুবিধা দিয়েছে। তারপর কিন্তু করমুক্ত আয়সীমা আমাদের বাড়েনি, করমুক্ত আয়সীমা 3,30,000 কোটি টাকায় রয়ে গিয়েছে। কি মনে হয় যে এবারের বাজেট কাদের ক্ষেত্রে, মানে এবারের ব্যবসায়ীদের ক্ষেত্রে এবারের বাজেটটা কি তাদের প্রতিকূলে যাবে নাকি অনুকূলে যাবে? ব্যবসা আমরা বাজেট থেকে যতটুকু জেনেছি এবং ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের সাথে আমাদের যতটুকু কথা হয়েছে, আমরা তাদের সাথে কথা বলে জেনেছি যে ব্যবসা বাড়ানোর জন্য, ইভেন বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা হিসেবে সুস্পষ্ট কোনো বার্তা বাজেটে দেওয়া হয়নি। আর বাজেট ঘাটতি মেটানোর জন্য ব্যাংক খাত থেকে 1 লাখ কোটি টাকার উপরে ঋণ টার্গেট করেছে সরকার। সেক্ষেত্রে তা ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে সরকার যদি ব্যাংক থেকে এত ঋণ নেয় তাহলে প্রাইভেট সেক্টর যে ক্রেডিট, মানে ব্যক্তি খাতে ঋণ প্রবাহটা কমে যাবে। কারণ ব্যাংকগুলো সরকারকে ঋণ দিতে বাধ্যই থাকে এক প্রকার, এবং সরকারকে ঋণ দিলে ব্যক্তি খাতে ঋণ চাপে পড়বে। এবং তারা আরও কিছু বিষয় বলেছেন যে বিনিয়োগ যদি না হয় তাহলে কর্মসংস্থান চাপের মুখে পড়ে যাচ্ছে। ওভারঅল বিনিয়োগ এবং কর্মসংস্থান নিয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা বাজেটে আমরা পাইনি। আমরা যদি সাধারণ মানুষের দিকে আসি, যে আসলে জনগণের দৈনন্দিন জীবনে কী ধরনের প্রভাব পড়ে এবারের বাজেট? জনগণের দৈনন্দিন জীবনে যদি করের বোঝাটা বাড়বে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন পণ্যর উপরে শুল্ক, কর, আমদানি কিছু কমানোও হয়েছে, বাড়ানোও হয়েছে। তো সব ক্ষেত্রে বিবেচনা নিয়ে দেখা যায় যে পরোক্ষ করের চাপটা আলটিমেটলি জনগণের উপরেই পড়ে। এবং যেহেতু কর বাড়ানো হচ্ছে, বিশেষজ্ঞরা এটাও বলছেন যে কর বাড়ানো মানেই সেটা মূল্যস্ফীতিকে উস্কে দিবে, এবং সাধারণ মানুষের জীবনযাত্রা পুরোটাই নির্ভর করে মূল্যস্ফীতির উপরে। মূল্যস্ফীতি যদি উস্কে যায় তাহলে সাধারণ মানুষের জীবনযাত্রা একটা চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। আজকে তো বাজেট উপস্থাপন হলো, এবারে কিন্তু সংসদ ছাড়াই বাজেট উপস্থাপন হলো। তো সামগ্রিকভাবে আপনি কেমন দেখছেন যে এবারের বাজেট? আচ্ছা, আমরা যদি সংখ্যাগত বিশ্লেষণে আসি তাহলে যেটা দেখা যাচ্ছে যে আগের বছরের থেকে এবারের বাজেট খুব বেশি পার্থক্য নেই। এটা একটা জাস্ট আগের বছরের বাজেটের একটা কন্টিনিউশন বা এটা গতানুগতিক আমরা বাজেট বলতে পারি। কারণটা হচ্ছে যে আমরা কিছু সংখ্যাগত আমরা ফিগার দেখব। সেটা হচ্ছে এবারের বরাদ্দ দেওয়া হয়েছে 41,908 কোটি টাকা। এটা হচ্ছে স্বাস্থ্য খাতে বরাদ্দ। হ্যাঁ, এটা মোট যে এবার বাজেট 7,90,000 কোটি টাকা, সেটার 5.3%। গত বছর স্বাস্থ্য খাতে কিন্তু এই পরিমাণই প্রায় দেওয়া হয়েছিল, সেটা এর থেকে একটু কম, সামান্য কম, সেটা 41,407 কোটি। তাহলে 41,407 কোটি, এবার 41,908 কোটি। এই যে 0.1% বৃদ্ধি হয়েছে স্বাস্থ্য খাতে বাজেট। তো এই যে পুরো সংখ্যাগত আমরা বিশ্লেষণ থেকেই দেখা যাচ্ছে গতানুগতিক
এটা একটা বাজেট হয়েছে, ড্রামাটিক বা ড্রাস্টিক্যালি কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি। বিশেষত জুলাই গণঅভ্যুত্থানের পরে অনেকগুলো কমিশন হয়েছে, তার মধ্যে স্বাস্থ্য সংস্কার কমিশনও কিন্তু হয়েছে স্বাস্থ্য খাতের জন্য। তো সেই কমিশনের কিছু অনেকগুলি সুপারিশ ছিল যে বিশেষত যে ক্যান্সার, ডায়াবেটিক্স, এই ধরনের যেগুলি নন কমিউনিকেবল ডিজিজ আছে এগুলোর জন্য মানুষের অনেক বেশি পরিমাণ খরচ হয়। তো সেই জায়গাটাতে যেন সরকারের সাপোর্টটা বাড়ানো যায় বা সেই চিকিৎসাগুলি স্বাস্থ্য সংস্কার কমিশন কিন্তু এটাকে ফ্রি করে দেওয়ার জন্য বলেছে, সুপারিশ করেছে। এর বাইরেও আরও অনেক ব্যাপারগুলি আছে যে এই বাজেটে অন্তত আশা করা হচ্ছিল যে জুলাই গণঅভ্যুত্থানের পরে এই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের যে সুপারিশ এগুলি আমলে নেওয়া হবে, কিন্তু বাজেটে আমরা সেটার প্রতিফলন দেখছি না। এর বাইরেও কিন্তু এই কমিশনের আরেকটা বড় সুপারিশ ছিল যে মানুষের কিন্তু ওষুধ কেনার ক্ষেত্রে অনেক বড় একটা খরচ হয়ে যায়, হ্যাঁ, আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক বেশি, বাংলাদেশে অ্যারাউন্ড 70%, ডাব্লিউএইচওর হিসেব মতো আরও বেশি, 72 বা 73%। তো এইগুলো বেশি হওয়ার বড় একটা কারণ হচ্ছে ওষুধ খাতে মানুষ রোগীদের অনেক বেশি খরচ করতে হয়। তো সেই জায়গায় হচ্ছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ ছিল যে ওষুধের ক্ষেত্রে যেন সরকার সাপোর্টটা বাড়িয়ে দেয়, অথবা সব ধরনের দরকারি যত ওষুধ আছে হাসপাতালগুলোতে যেন এগুলো ফ্রি থাকে। কিন্তু সেই জায়গাতেও দেখা গেছে যে বিশেষ কোনো বরাদ্দ বা সেই ধরনের পরিকল্পনার প্রতিফলন এই বাজেটে নাই। এর বাইরে যেটা বাজেটে হয়েছে যে শূন্য পদে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে একটা জোর দেওয়া হয়েছে, এই খাতে একটা বরাদ্দের বাড়ানোর ব্যাপার আছে দেখা যাচ্ছে। আমরা এক্সপার্টদের সঙ্গে কথা বলেছি, এই ব্যাপারটাকে তারা এক্সপ্লেন করছেন এভাবে যে এটা সাধারণত প্রতি বছরে কিছু কিছু নিয়োগ হয়, তো সেই নিয়োগ যাদেরকে নতুন দেয়া হচ্ছে তাদেরকে তো বেতন দিতে হবে, সেই খাতেই মূলত এটা বাড়ানো হয়েছে। এটা সিগনিফিক্যান্ট বা তাৎপর্যপূর্ণভাবে কোনো ধরনের কোয়ালিটিটিভ কোনো চেঞ্জ স্বাস্থ্য খাতে আনার ক্ষেত্রে এটা খুব বেশি ভূমিকা রাখবে না। তো সব মিলিয়ে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, স্বাস্থ্য অর্থনীতি নিয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলেছি। তাদের ভাষ্য অনুযায়ী আমরা যেটা তারা বলছেন, এটা একটা গতানুগতিক বাজেট। অন্তত জুলাই গণঅভ্যুত্থানের পরে মানুষের যে একটা আকাঙ্ক্ষা এক ধরনের পরিবর্তন বা স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বড় ধরনের কোনো ধরনের চেঞ্জ আসবে, এই ধরনের ভিশন নিয়ে এই বাজেটটা করা হয়নি, শুধু ফ্যাক্টস এবং ফিগার কিছু বাড়ানো হয়েছে। আমাদের দেশের যে প্রবাসীরা তারা আমাদের অর্থনীতির মূল ভিত্তিগুলোর একটি বলা যায়, কারণ কৃষি এবং আমাদের রপ্তানিমুখী যে তৈরি পোশাক খাত, এর বাইরে সবচেয়ে বড় আয়টা আসে আমাদের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে যে এবারের যে বাজেট, সে বাজেটে প্রবাসীদের জন্য খুব বেশি উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি এমনকি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে বরাদ্দ সেটাও দেখি, এর আগেও যে আসলে এই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ খুব বেশি ছিল তা না। গত বাজেটে আমার মনে আছে যে সবচেয়ে কম বরাদ্দের দিক দিয়ে এটা সম্ভবত তৃতীয় সারিতে ছিল, যে সবচেয়ে কম বরাদ্দ যেই মন্ত্রণালয়গুলো রাখা হয়েছে তার মধ্যে তৃতীয় সর্বনিম্ন বরাদ্দ ছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য। এবার সেই বরাদ্দ দেখা যাচ্ছে যে আরও কমিয়ে দেওয়া হয়েছে। এটা গতবার ছিল সংশোধিত বাজেটের পরে 1140 কোটি টাকা, এবার দেখা যাচ্ছে সেটা 855 কোটিতে নেমে এসেছে। ফলে প্রবাসীদের হতাশ হওয়ার অনেক কারণ রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিবার বাজেট যখন দেয়া হয় তখন আসলে প্রবাসীরা প্রত্যাশা করে যে তাদের রেমিটেন্স যে পাঠায় সেখানে একটা ইনসেন্টিভ দেওয়া হয়, সেটা এখন হচ্ছে 2.5% আছে, এটা যাতে আরও বাড়ানো হয়। যারা মাইগ্রেশন এক্সপার্ট তারা কিন্তু দীর্ঘদিন যাবতই দাবি করে আসছেন যে এই পার্সেন্টেজটা ডাবল করা উচিত, এতে করে প্রবাসীরাও উপকৃত হবে এবং দেশে রেমিটেন্সের ফ্লো বাড়বে। কিন্তু এবারও দেখা যাচ্ছে যে এটা 2.5%-ই থেকে যাচ্ছে। ফলে এগুলো আসলে প্রবাসীদের প্রত্যাশার সাথে সাযুজ্যপূর্ণ নয়। আপনি জানেন যে গত যে জুলাই অভ্যুত্থান গত বছর যেটি হয়ে গেল, এটার পিছনে প্রবাসীদের একটা বিরাট ভূমিকা ছিল। তারা সরাসরি অংশগ্রহণ করেছে এই আন্দোলনে এবং রেমিটেন্স পাঠানো বন্ধ রেখে তৎকালীন সরকারের উপর বিশাল একটা চাপ প্রয়োগ করেছিল। কিন্তু সে অনুযায়ী আসলে প্রবাসীদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়নি। আরেকটি বিষয় হচ্ছে প্রবাসীদের সুরক্ষার জন্য তারা যদি ক্ষতিগ্রস্ত হয়, প্রতারণার শিকার হয়, সেগুলোর একটা সমাধানের জন্য কোনো সুস্পষ্ট পদক্ষেপ এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি না।
ফলে সার্বিকভাবে বলা যায় যে প্রবাসীরা যে প্রত্যাশা করেছিল সে অনুযায়ী আসলে বাজেটে তাদের জন্য তেমন কিছু রাখা হয়নি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে কিন্তু আমরা দেখছি যে শ্রমিকদের এক ধরনের অসন্তোষ দেখা দিয়েছে। তো এই শ্রমিকদেরকে নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বা তাদের মজুরি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা? শ্রমিকদের ক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে যে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গিয়েছে এবং কিছু কারখানা দেখা যাচ্ছে যে বন্ধ হওয়ার পথে আছে, কারণ এর মালিকেরা ঠিকঠাকভাবে শ্রমিকদের বেতন দিচ্ছে না বা অনেকে পালিয়ে গেছে, সেটাও একটা বড় কারণ। তো অন্তর্বর্তীকালীন সরকার এ পর্যন্ত 651 কোটি টাকা খরচ করেছে এই যেসব কারখানা শ্রমিকরা বেতন পায়নি তাদেরকে বেতন দেওয়ার জন্য, এবং যেগুলো বন্ধ হওয়ার পথে আছে সেগুলো যাতে বন্ধ না হয় সেগুলোর জন্য। তো এই উদ্যোগটা সরকারের পক্ষে আছে। আর এছাড়া শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য, যেটা আগে 5% ইনক্রিমেন্ট ছিল, সেটা যাতে 9% বৃদ্ধি করা হয় এই ব্যাপারে প্রস্তাবিত বাজেটে একটা প্রস্তাব রাখা হয়েছে। এবারের বাজেটে এই প্রথমবারের মতো তরুণদের জন্য একটা বিশেষ তহবিল গঠন করা হয়েছে। এইটা একটা ইউনিক ফিচার বলা যায় এই বাজেটের, যেখানে এই প্রথম 100 কোটি টাকার একটা বিশেষ তহবিল বরাদ্দ হয়েছে এবং এর মাধ্যমে আশা করা যাচ্ছে যে 2028 সালের ডিসেম্বর নাগাদ প্রায় 9 লক্ষ যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদেরকে আপনার ঋণ বরাদ্দ দেওয়ার একটা পরিকল্পনা সরকারের পক্ষ থেকে করা হয়েছে। এর বাইরে যাতে করে তরুণরা নিজেরাই নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে সেজন্য তাদের যে ঋণ সেটা দেখা যাচ্ছে যে 2 লক্ষ টাকা যেটা ছিল সেটা মানে 2 লক্ষ টাকা পর্যন্ত তাদের ঋণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সফল যারা উদ্যোক্তা তাদের জন্য ঋণ নেয়ার যে একটা পরিমাণ নির্ধারিত ছিল সেটাকে 5 লাখ টাকায় উত্তোলন করা হয়েছে। আর এর বাইরে বলা যায় যে ফ্রিল্যান্সিংয়ে যাতে তরুণরা আরও বেশি এগিয়ে আসতে পারে সেজন্য শিক্ষিত যুবকদেরকে ফ্রিল্যান্সিংয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেটার আওতায় 28,800 জন নতুন ফ্রিল্যান্সার তৈরি করা হবে যারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আহরণে সহায়তা করবে। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে তরুণ যারা উদ্যোক্তা রয়েছে এবারের বাজেটটা কি তাদের অনুকূলেই যাচ্ছে? কিছুটা বলা যায়, কিন্তু এর মধ্যেও মানে যে উদ্যোগগুলো আছে একটা তো আমাদের আর্থিক সীমাবদ্ধতার জায়গা রয়েছে, ফলে চাইলেই সরকারের পক্ষে অনেক বেশি বরাদ্দ দেয়া সম্ভবপর ছিল না। তার পাশাপাশি আসলে আরও অনেক কিছু করার সুযোগ ছিল। সরকার যে বাজেট প্রণয়ন করেছে, আমি যে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, আমাদের বাজেটটা বেশ বড় হয়েছে, যেহেতু 35,000 কোটি টাকার মতো উন্নয়ন বাজেটের থেকে কাটছাট করা হয়েছিল, গতবারের তুলনায় কম বরাদ্দ হয়েছে। সুযোগ ছিল আসলে বাজেটে তরুণদের জন্য আরও বেশি বরাদ্দ রাখার। তারপরে যতটুকু হয়েছে বলা যায় যে এইটুকু যদি সঠিকভাবে এই বাজেট বাস্তবায়ন করা যায় এবং সেটা যদি এরকম হয় যে কোনো ধরনের কোনো দুর্নীতি না হয় এবং যেসব তরুণ সত্যিকার অর্থে এই সরকারের বরাদ্দের সুবিধাভোগী হওয়া উচিত তারা প্রকৃত অর্থেই সেই সুবিধা ভোগ করে, তাহলে আশা করা যায় যে এই বাজেট থেকে তারা কিছুটা উপকৃত হতে পারে। আমি যেহেতু বিজনেস বিট করি, তো ব্যবসায়ী এবং অন্যান্য স্টক হোল্ডারদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই বাজেটটা ব্যবসায়ীদের খুব সন্তুষ্ট করতে পারেনি, তবে কিছু কিছু পজিটিভ ইনিশিয়েটিভ ছিল। এই সরকার চেষ্টা করেছেন যে কিভাবে রেভিনিউ কালেকশনটা বাড়ানো যায়, মুদ্রাস্ফীতি কমানো যায়, ইনভেস্টমেন্ট আনা যায়, জব ক্রিয়েশন করা যায়। নানান উদ্যোগ আছে বাজেটে যেগুলো পজিটিভ, কিন্তু এর পাশাপাশি যেটা মানে বাস্তবায়নযোগ্য অর্থাৎ ইমপ্লিকেবল সেই ধরনের বাজেট হয়নি, এমনটা ব্যবসায়ীরা বলেছেন। এখানে কিছু নতুনত্ব তারা চেয়েছেন, কিন্তু সেইভাবে সেটার রিফ্লেকশনটা হয়নি। এটা তারা বলতেছেন এটা আগের বাজেটের মতোই কিছুটা হয়েছে, তবে কিছুটা চেঞ্জ আসছে, যেমন জুলাই অভ্যুত্থানের যে একটা দাবি সেটার একটা কিছুটা রিফ্লেকশন হয়েছে, তবে খুব একটা যে চেঞ্জ সেটা কিন্তু নাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel,
Get the latest update on www.daily-sun.com.